রেখেছেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। বক্তব্য রেখেছেন চট্টগ্রামের সুযোগ্য পুলিশ কমিশনার জনাব শওকত আলী। বক্তব্য রেখেছেন এডিশনাল ডিআইজি সঞ্জয় সরকার এবং বক্তব্য রেখেছেন এই চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম এবং বিশদভাবে বক্তব্য তুলে ধরেছেন জিয়াসিটি জাদুঘরের কর্মকর্তা। জাদুঘরটাকে তারা তুলে দেওয়ার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র করেছে, বিশেষ করে এখানে যখন বিভিন্ন মন্ত্রী যে মহিবুল হাসান, নওফেল হাসান মাহমুদ থেকে শুরু করে, জোর গলায় বললে হবে না, এটা মন থেকে এটা ফিল করে যে একটা জানাজা, এখনো সেটা ঐতিহাসিক জানাজা। কেন? কারণ মন থেকে ওনাকে ভালোবাসাটা জন্ম নিয়েছিল ওনার জন্য, এবং এই যে একটা ফিলিংস কথা বলতে। কিন্তু এখানে যে সত্য কথাটা সেটি হচ্ছে যে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে অফিস, সেটা তো বর্তমান বিপ্লব উদ্যানের পিছনেই ছিল। এখানে কোচি সাহেব আছেন, ওনার জাহিদুল করিম কোচি সাহেব, যিনি তখন থেকেই জড়িত জিয়াউর রহমানের ঘোষণা। অন্য কারো কথা, শব্দ, ঘোষণা কেউ কি শুনেছিল? মানে আমি এইটাই বলছি যে আমরা কিভাবে এটা মানুষকে বিতর্কিত করতে চাই, অথচ এই স্বাধীনতার ঘোষণা শোনার পরেই তো মানুষ রাজপথে নেমেছিল। তার আগ পর্যন্ত কেউ তো বুঝতে পারছিল না। তখন উনি ওনার গিন্নিকে বলছিলেন হেসে, এই এরা একটু পরে আসবে, তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে রাখো, বলছে আমি চলে গেলে তোমরা একদিন হরতাল দিবে। তো এটা তো তাজউদ্দিন আহমেদের বক্তব্য, এরা তো আমাদের ঝাঁপিয়ে পড়েছিল, এটাকে অসম্ভব হতো। এটা গেল একটা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। এর বাইরে শুনি যখন উনি চাইলে কিন্তু 71-এর মুক্তিযুদ্ধে, যেহেতু উনি ফ্রন্ট লাইনার ছিলেন, উনি দেশের শাসনভারও গ্রহণ করতে পারতেন, কিন্তু সেটা উনি করেন। 4 জাতীয় নেতা হত্যাকারীর সাথে অংশভাবে ওনাকে ট্যাগ করা হয়, কিন্তু ওই দিন উনি কোথায় ছিল? 2রা নভেম্বর ওনাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। তাহলে 3 তারিখ যেটা জেলের মধ্যে হত্যা, কিভাবে উনি করবেন? এটা একটা সাধারণ থেকে জেনারেল হয়েছে, এবং সেখানে আপনার পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছে, এবং 45 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেছেন। উনি 1936 সালে বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেছে। 1981 সালের 30 মে এই চট্টগ্রামে শহীদ হয়েছে। চট্টগ্রামের সাথে ওনার সম্পর্কটা ওতপ্রোত। চট্টগ্রাম থেকে উনি, আপনারা অনেকে হজ করেছেন, দেখেছেন আরাফাতের ময়দানে যখন মোনাজাত করা হয়, ওই নিম গাছের নিচে মুসল্লিরা হাজিরা গিয়ে আশ্রয় নেয়, কারণ অনেক রোগ থাকে। তো ওই নিম গাছটা উনি সেখানে দিয়েছেন, সৌদি বাদশাকে উনি গিফট দিয়েছেন নিম গাছ, যে বন্ধনে। এইটা একটা চমৎকার একটা ইয়া ছিল। তো ওটাকে নিয়ে আজকে যারা সাংস্কৃতিক অঙ্গনে এস্টাবলিশড, যাদেরকে আমরা চিনি, সবাই কিন্তু ওই নতুন কুটি থেকে সৃষ্টি হয়েছে। কাজে উনি কোন জায়গায় চিন্তা করেছেন যে বাংলাদেশকে গড়তে হলে আমাদের সবাইকে নিয়ে করতে হবে, বন্ধ করে দেওয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পরে সব সংবাদপত্রে উনি বললো যে না, সবারই সমান অধিকার আছে কথা বলার। এবং উনি এই যে অর্থনীতির চাকা, যেটা একজন বক্তা বলতে চেষ্টা করেছেন, এখনো আমরা যে 3টি অর্থনৈতিক চাকার উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, একটি হচ্ছে গার্মেন্ট সেক্টর। ওনাকে নিয়ে একটা রিসার্চ সেল করতে হবে, যেটার মাধ্যমে আমরা ওনার সম্বন্ধে জানবো। আমি এখানে কেন জাদুঘরে আসতে বলি, আমি এটা রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবকে বলেছি যে জিয়া জাদুঘরে আসলে কিছুটা হলে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বুঝতে পারবো, জানতে পারবো। একজন রাষ্ট্রনায়ক কি পরিমাণ মিতব্যয়ী হলে উনি কত নির্লোভ হলে সে তার নিজের দেওয়া গিফট গুলো শুনে রেখে দিয়েছে। কাজে আমরা মনে করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে আমাদেরকে অনেক জানতে হবে, এবং আজকে ওনার দেশপ্রেম সততার অভাব হচ্ছে দেখেই আমরা বাংলাদেশটাকে আজকে দুর্নীতি মুক্তি করতে পারছি না, সমৃদ্ধশালী করতে পারছি না। ওনার ছেলে এই যে গেলেন, উনি মাইনাস করতে চেষ্টা করেছিল, তারা কিন্তু হাওয়া ভবন তন্ন তন্ন করে খুঁজেছে কোন দুর্নীতির গন্ধ পাই কিনা, কিন্তু কিছু পাইনি। কেন পাইনি? ওইখানে সব কম্পিউটার।
প্রতিটা জেলার জন্য একটা একটা কমপ্লিট জিনিস মনে রাখবেন যে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, যিনি এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আজীবন আপসহীন নেতৃত্ব দিয়ে গেছেন, অমানবিকতা ঊর্ধ্বে যিনি মানবিক চলে আসছেন। তো যে জন্য আমি বক্তব্যটা সংক্ষিপ্ত করছি যে আমাদেরকে মূল লক্ষ্য হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেশপ্রেম, শত